হাতে রাখেন, হাতে রাখেন, এই হাতে রাখেন। সুপ্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকে অনেকেই এসেছেন। আমি আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং করছি, তো এই জন্য আবারও আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। আওয়ামী লীগের মন্ত্রী নেতারা জনগণকে প্রতারিত করে ভাওতাবাজির মাধ্যমে মানসিক আশ্রয় খুঁজছে। আজকেও তাদের বেশ কিছু নেতা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব অনেক কথা বলেছেন, মানে জনগণকে বিভ্রান্তিগুলো কথাবার্তা বলেছেন, মানে বিভ্রান্ত করার অপচেষ্টা চালিয়েছেন, কিন্তু সত্যকে তার ঢেকে রাখতে পারবে। এরা রাষ্ট্রীয় অর্থনীতি লুটপাট সহ মানুষের সহায় সম্পদ আত্মসাৎ করে গণতন্ত্রকে কবর দিয়ে একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে সরাসরি জনগণকে প্রতারিত করেছে। নিখুঁত ধূর্ততায় জনগণের চোখে ধুলো দিয়ে বিরতিহীন ডাহা মিথ্যার আলোকে জনগণকে প্রতিনিয়ত বিভ্রান্ত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। দীর্ঘ ১.৫ দশক ধরে জনগণের পকেট কাটার কারণে এখন দেশে হাহাকার করেছে। অনাহার অর্ধাহারে ক্ষুধার্ত মানুষ এবারের ঈদে চরম দুর্দশার মাঝে দিন কাটিয়েছে। বাজারে আকাশচুম্বী মূল্যস্ফীতির কারণে ভাত তরকারি জোগাড় করা যেখানে কষ্টকর, সেখানে ঈদের পোশাক কিনবে কিভাবে? গণমাধ্যমে প্রকাশিত একজন গার্মেন্টস শ্রমিক নিজের শিশু কন্যা সন্তানের জন্য ফুটপাত থেকে ফ্রক কিনতে গিয়ে তা কিনতে পারেন। চট্টগ্রামের ঈদ বাজারে গত বছরের তুলনায় এবার ৩০% কেনাকাটা কমেছে। এটা আমি গণমাধ্যম থেকে আপনাদেরকে বলছি। এই পরিস্থিতি সারা দেশে, এই যে কেনাকাটার যে ৩০%, ৩৫% বা ২৫% কমেছে, এটা মানুষের ক্রয় ক্ষমতা নেই বলেই তারা কেনাকাটা করতে পারে। আপনি নিজেরাই দেখবেন এবারে বাজারে তাকিয়ে, মার্কেটগুলোর দিকে তাকিয়ে তেমন একটা ভিড় ছিল না। এই পরিস্থিতি সারা দেশে। ঢাকাতে ধনীদের কেনাকাটা বাড়লেও নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর ক্রয় ক্ষমতা কমেছে। কাপড় ব্যবসায়ীরা শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি তাদের টার্গেটের অর্ধেকও বিক্রি করতে পারেনি। আর এই ব্যবসায়ীরা অনেক সময় ঋণ নিয়ে ঈদের সময় তারা কাপড় নিয়ে আসেন, কিনে নিয়ে আসেন, তারপরে ঈদের আগের দিন পর্যন্ত তারা এই কাপড় চোপড় বিক্রি করে তারপরে টাকা পরিশোধ করে। এবারে যে কাপড় নিয়ে এসেছিলেন ঈদের প্রাক্কালে বা ঈদের আগের দিন পর্যন্ত বিক্রি করা হবে, সেটা তারা অর্ধেকও এই টার্গেট তারা মেটাতে পারে। অনেক ব্যবসায়ী ঈদের প্রাক্কালে বাকিতে কাপড় নিয়ে বিক্রি করার পর তার টাকা পরিশোধ করে। এখন তাদের কপালে হাত। আর আওয়ামী আমলে বিত্তশালী শ্রেণী মানেই টেন্ডারবাজ, সিন্ডিকেটবাজ ব্যক্তিরা যারা ক্ষমতাসীনদের আশীর্বাদ পুষ্ট। আওয়ামী নেতাদের অনেকেই বলেছেন দেশে বিত্তশালীদের সংখ্যা বেড়েছে, যারা মূলত বেনজির শ্রেণী। একটা বেনজির শ্রেণী গড়ে উঠেছে। আমরা কয়েকদিন ধরে গণমাধ্যমে, সংবাদপত্রের, পত্রিকায় আমরা যে কাহিনীগুলো শুনলাম, দেখলাম মেয়ে ইউনিভার্সিটিতে পড়ছে, তার আরাম আয়েসের জন্য আলাদা একটা ফ্ল্যাট কেনা থেকে শুরু করে
এ তো মানে মহাকাব্যকেও মানে ব্যর্থ করে দিচ্ছে তাদের এই মহাকাব্যগুলি শুনলে পরে। এই বেনজির শ্রেণী গড়ে উঠেছে এই 1.5 দশকে সারা বাংলাদেশে। এখন প্রশ্ন হচ্ছে এই বৃত্তশালী কারা? এই বৃত্তশালী শ্রেণী হচ্ছে বেনজির শ্রেণী, যারা বিএনপির অসংখ্য নেতাকর্মীদের গুম খুন করে প্রধানমন্ত্রীর আশীর্বাদ পুষ্ট হয়ে হাজার হাজার কোটি টাকা কামিয়েছে। এছাড়া মেগা প্রজেক্ট ও অবাধে ব্যাংক লুটের কথা এখন কল্পকাহিনীতে পরিণত হয়েছে, যা অতি বাস্তব, শোনাচ্ছে কল্পকাহিনী। বাংলাদেশের মানুষ খেতে পারে না, অথচ এখানকার মানুষ বিদেশে গিয়ে শীর্ষ ধনীদের তালিকায় তাদের নাম হচ্ছে। এটা তো কল্পকাহিনীর মতো, কিন্তু এটা অত্যন্ত বাস্তব ঘটনা। এটা বাস্তব সত্য যে দুর্নীতির সাথে ক্ষমতার উপরের দিকে ঘনিষ্ঠ সম্পর্ক থাকে। অত্যাচারী শাসকের পদতলে পিষ্ট আজ বাংলাদেশ। বন্ধুরা, এছাড়াও তাদের সড়ক সেতু মন্ত্রী, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব, আরো অনেক অবান্ত, মন গড়া, বানোয়ার, মানুষকে মানে মানুষের সামনে একটা মানে পরিপূর্ণ মিথ্যাবাদী হিসেবে আত্মপ্রকাশ করেছেন এই ওবায়দুল কাদের সাহেবরা বা কংরা। জিয়াউর রহমান কোন সেক্টরে যুদ্ধ করেছেন এটা তো আপনি যদি না জেনে থাকেন তাহলে আপনি স্বাধীনতা বিরোধী শক্তি, আপনাদের সম্পর্কিত শোনাই যায়। না হলে কলকাতায় সিনেমা দেখেছেন, জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান স্বাধীনতা ঘোষণা, এটা আপনি বলা না বলার উপর তো কোনো যায় আসে না। আপনার প্রধানমন্ত্রীর কিছু বলা না বলার উপর যায় আসে না। এটা তো ঐতিহাসিক দলিল, এটা একটা হিস্ট্রিক্যাল ডকুমেন্ট। ভারতের রাষ্ট্রপতি থেকে শুরু করে যারা মুক্তিযুদ্ধে সীমান্তে যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, এই সমস্ত সেক্টর কমান্ডার থেকে শুরু করে প্রধানমন্ত্রীর স্বামী পর্যন্ত যার স্বীকৃতি দিয়েছেন, আপনি ওবায়দুল কাদের আপনি চাকরি রক্ষার জন্য শেখ হাসিনার ইচ্ছা অনুযায়ী কথা বলছেন। তো আপনার উত্তর কি দেবেন? আপনার এই কথা বলার মধ্যে দিয়ে প্রমাণিত হয় আপনারাই ছিলেন স্বাধীনতার বিরোধী শক্তি। কালকে সালাম ভাই একটা সুন্দর কথা বলেছে যে আওয়ামী লীগের জন্ম হয়েছে পাকিস্তানকে রক্ষা করার জন্য। এখন সত্য কথা তো মানে অকপট তো বলা যায়, পাকিস্তানকে রক্ষা করার অঙ্গীকার তো ছিল আওয়ামী লীগ যখন প্রতিষ্ঠিত হয়। এবং এই দলের যিনি প্রধান নেতা, তাকে আমরাও সম্মান করি, তিনি একজন জাতীয় নেতা, কিন্তু তার যে একটি বই অসমাপ্ত আত্মজীবনী, সেখানে 2-3 পৃষ্ঠার পরেই আপনি দেখবেন যে এই দেশ যদি পাকিস্তান না হয় তাহলে একটা মুসলমানও বাঁচতে পারবে না, বা এই ধরনের একটা কথা আছে। তাহলে পাকিস্তান আন্দোলনের নেতা তো ছিলেন, এটা তো মানে অস্বীকার করা যাবে না, এটা তো অসত্য কথা। সেই সময় তৎকালীন রাজনীতির বাস্তবতায় ঠিকই ছিল। এখানকার বিশেষ করে মুসলিম যুব সম্প্রদায় পাকিস্তান আন্দোলন করেছিল সেই সময়, শেখ সাহেব সেই আন্দোলনের ছাত্র নেতা, এটা তো সত্য কথা। তারা আওয়ামী লীগের জন্মের সাথে পাকিস্তানের একটা সম্পর্ক আছে, এটাও তো অস্বীকার করা যাবে না। এই চেতনা যে আপনাদের মধ্যে যে একেবারে কাজ করে না, এমন তো কোনো কথা নেই। এখন যদি বলি, সত্য কথা বললে তো আপনাদের মন খারাপ হবে। 23 তারিখ পর্যন্ত ইয়াহিয়া খানের সাথে মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের আলোচনা হচ্ছে। 23 মার্চ পর্যন্ত, 25 মার্চের রাত্রে তো মানে আপনার হানাদার বাহিনী আক্রমণ করল। 23 মার্চের যে আলোচনা, সেই আলোচনাটি কি স্বাধীনতার কোনো আলোচনা হচ্ছে যে এই তৎকালীন পূর্ব বাংলা বা তৎকালীন পূর্ব পাকিস্তানের স্বাধীনতা দাও? ওটা তো হচ্ছে ক্ষমতা হস্তান্তর। এখনো পাকিস্তান রক্ষা, তোমরা আমরা সংখ্যাগরিষ্ঠ দল, আমাদের কাছে ক্ষমতা হস্তান্তর করো, কথাটা মিথ্যা বলেনি। আওয়ামী লীগের নেতা যে আলোচনা করছেন, এটা তো অমূলক আলোচনা, বাস্তব আলোচনা।
সারা পাকিস্তানের মধ্যে সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগ তাদের হাতেই ক্ষমতা হস্তান্তর করতে হবে। তো ক্ষমতা হস্তান্তরের আলোচনা হচ্ছে, জনগণ এগিয়ে গেছে স্বাধীনতার জন্য, এটা ঠিক। ছাত্র, যুবক, কৃষক, শ্রমিক এরা স্বাধীনতার পক্ষে সোচ্চার, কিন্তু আওয়ামী লীগ তো দর কষাকষি করছে সারা পাকিস্তানের আওয়ামী লীগ ক্ষমতাসীন হবে এই জন্য। সুতরাং ওবায়দুল কাদের সাহেবদের মধ্যে এই চেতনা মাঝে মাঝে উঁকি দেয় যে সারা পাকিস্তানের যেখানে আমাদের সরকার গঠন করার কথা, আমাদের নেতার প্রধানমন্ত্রী হওয়ার কথা, সেইটা পারলাম না। এই একটা হতাশা থেকেই তারা জিয়াউর রহমানকে টার্গেট করে। আপনি দেখবেন আওয়ামী লীগের মধ্যে কিন্তু তাজউদ্দিন সাহেব খুব একটা মূল্যায়িত নয়, এটা আমরা বিভিন্ন ইতিহাস থেকে জানতে পারছি। যারা স্বাধীনতার জন্য মূল দায়ী তারা কিন্তু অপমানিত আওয়ামী লীগের দ্বারা, যেমন তাজউদ্দিন সাহেব ঠিক তেমনি জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এত বড় ঐতিহাসিক দায়িত্ব যিনি পালন করলেন, কোন সেক্টরে যুদ্ধ করেছেন এটা ওবায়দুল কাদের সাহেব বলেন। আপনি কি করেছেন? আপনি যান সিলেটে, আপনি যান রৌমারীতে, এমন এক অকুতোভয় মুক্তিযোদ্ধা যে তৎকালীন আজকের যে বাংলাদেশ তার একটা বড় একটা সীমান্তের পাশের একটা বড় অংশ স্বাধীন রেখেছিলেন রৌমারীতে। সেইখানে তিনি স্বাধীন প্রশাসন গঠন করেছিলেন সেই সময় প্রবাসী সরকারের। সেখানে একটা কি বলে পোস্ট অফিস স্বাধীন প্রবাসী সরকারের, বাংলাদেশ সরকারের, তখন সারা তৎকালীন পূর্ব পাকিস্তান আজকে বাংলাদেশে পাকিস্তানিদের নিয়ন্ত্রণ। যে লোকটি আপনার বাংলাদেশের অভ্যন্তরে একটি স্বাধীন এলাকায় গঠন করলেন, তাকে অপমানিত করেন। আপনি এই অপমানের মধ্যে দিয়ে আপনি গোটা মুক্তিযুদ্ধকে অপমান করেছেন, সকল মুক্তিযোদ্ধাদেরকে অপমান করেছেন, এবং স্বাধীনতার মূল স্পিরিট এই জন্যই তো আপনারা এড়িয়ে যান। স্বাধীনতার চেতনা চেতনা বলেন, কিন্তু চেতনাটা কি স্পেসিফিক ভাবে বলেন না। স্বাধীনতার যে মূল চেতনাটা যে গণতন্ত্র, যে গণতান্ত্রিক অধিকার পাকিস্তানিরা দিতে চায়নি, এটাই মুক্তিযুদ্ধের প্রাণ নিল, কিন্তু এইটা এড়িয়ে যান, কারণ আপনারাও গণতন্ত্র বিরোধী শক্তি, আপনার গণতন্ত্র হত্যাকারী শক্তি। ওবায়দুল কাদের সাহেব আরো বলেছেন বিএনপির জন্ম নাকি স্বাধীনতাকে ধ্বংস করার জন্য। আরে তাই যদি হতো, বিএনপি যখন ক্ষমতায় এসে 7ই নভেম্বর থেকে যদি আমরা ধরি জিয়াউর রহমান, তখন থেকেই তো দেশটাকে মনে হয়েছে একটা স্বাধীন সত্তা নিয়ে কাজ করছে। আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি, নিজেরা খাল কেটেছি। যে দেশটা একটা ভিক্ষুকের ঝুলিতে পরিণত হয়েছিল, বটমলেস বাস্কেট হয়েছিল, সেখান থেকে উত্তরণ ঘটেছে। এগুলো হচ্ছে ওরা বলে, ওবায়দুল কাদের সাহেবরা বলেন, এক ধরনের মানসিক অশান্তি থেকে, এক ধরনের অনুশোচনা থেকে তারা এই কথাগুলো বলে। আমাদের শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি সব স্বাবলম্বী হচ্ছে। আর এখন কি, কোথায় স্বাধীনতা? একই দিনে ভারতের বোম্বে যে সিনেমা রিলিজ হয়, ঢাকাতেও রিলিজ হয়। এটা কি স্বাধীনতার নমুনা? আমাদের শিক্ষা, সংস্কৃতি, আমাদের রাজনীতি, অর্থনীতি আমাদের মতো করে সেটা স্বাধীন সার্বভৌম দেশের সমৃদ্ধশালী হিসেবে গড়ে উঠবে। ওবায়দুল কাদের সাহেব, এইটা আপনি স্বাধীনতার কথা বলেন? আপনার ক্ষমতা আসার পর থেকে মনে হয়েছে যে আমরা বোধহয় একটা পরাধীন দেশে বাস করছি, আমরা একটা পরনির্ভরশীল একটি দেশে আমরা বাস করছি। বন্ধুরা আমার, এই কারণেই আজকে এই কথাগুলো বলার সুযোগ পাচ্ছি। ওবায়দুল কাদের সাহেব আরো বলেছেন, বাঙালি জাতিসত্তাকে যারা অস্বীকার করে, বাঙালি সংস্কৃতি এবং মুক্তিযুদ্ধকে অস্বীকার করে। তো বাঙালি সংস্কৃতি ও মুক্তিযুদ্ধকে অস্বীকার করা বাঙালি জাতিসত্তা বলতে, আমি কালকেও বলেছি, আপনি কি বোঝায়? বাঙালি জাতিসত্তা বলতে আপনি কি বোঝাচ্ছেন? বাঙালি জাতিসত্তা তো আরো অন্যান্য দেশে আছে। তো বাঙালি জাতিসত্তাকে আপনি সব মিলিয়ে বোঝাচ্ছেন না? আমি এটা কোনো অর্থ খুঁজে পাই না। বাঙালি জাতিসত্তা আরো অন্যান্য দেশ, পার্শ্ববর্তী দেশে ত্রিপুরায় আছে, পশ্চিম বাংলায় আছে, তারা কি মুক্তিযুদ্ধ করেছে?
অস্বীকার করে তারা বাঙালির সংস্কৃতি ও মুক্তিযুদ্ধকে অস্বীকার করা। তো অন্যান্য দেশে যে বাঙালিরা রয়েছে তারা তো মুক্তিযুদ্ধ করেনি, তারা তো আমাদের যে রাজনৈতিক সংগ্রাম, স্বাধিকারের সংগ্রাম, ভাষা আন্দোলন, তো এই আন্দোলন তো তারা করেনি। তাহলে আপনি কি বোঝাতে চাচ্ছেন? এই যেটা একসময় পূর্ব পাকিস্তান ছিল বা পূর্ব বাংলা ছিল, এখানকার মানুষ ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধে এখানকার মানুষ করেছে, এরা বাংলা ভাষী মানুষ। এবং আমাদের যে বাংলা, সেই বাংলাটাও একটা স্বতন্ত্র রূপ নিয়েছে। যে ভূখণ্ডে যে ভাষাটা, ধরেন একই ভাষা অনেক দেশে থাকতে পারে, আপনার ইংরেজি ভাষা আমেরিকাও চলে, ইংল্যান্ডেও চলে, কিন্তু অনেক শব্দের কিন্তু পরিবর্তন হয়েছে দুইটার মধ্যে। যেমন ক্যাপিটাল তারা যেভাবে লেখে ইংল্যান্ডে, আমেরিকায় লিখে CAPITOL ক্যাপিটাল। আপনার যে শিডিউল, যেটা বলি শিডিউল বলে ব্রিটিশ, একই শব্দ, আর আমেরিকায় বলে স্ক্যাজুয়াল। এইভাবে তো ডিফারেন্স তৈরি হয়। আপনি অভিন্ন বাঙালি সংস্কৃতি বললে এটা তো হবে না। আপনি তো মানে বিজ্ঞান বিরোধী কথা বলছেন, আপনি জাতীয়তা বিরুদ্ধে কথা বলছেন। আমার জাতিসত্তার মধ্যে যে বাংলা, আমার জাতিসত্তার মধ্যে আমাদের ভাষা, আমাদের কৃষ্টি, আমাদের কালচার, সেটা একভাবে গড়ে উঠেছে। আমাদের খাদ্য অভ্যাস, আমাদের পোশাক পরিচ্ছদ, আমাদের পরস্পরের মধ্যে শুভেচ্ছা বিনিময় এক ধরনের হয়েছে। আবার পার্শ্ববর্তী দেশের কিছু অঞ্চলে সেখানে বাংলা ভাষা আছে, কিন্তু তাদের মধ্যে অনেক বিষয় আমাদের থেকে পার্থক্য হয়ে গেছে। আমাদের জাতিসত্তার মধ্যে যে বাংলা ভাষা, আপনাকে সেটাকে আপলোড করবো। আমাদের এই অঞ্চলের মধ্যে দীর্ঘদিনের যে সাংস্কৃতিক আবহমান কালচার, যে সাংস্কৃতিক যে ধারা, সেটাকে আমরা পালন করব। আপনি বিভ্রান্ত তৈরি করছেন ওবায়দুল কাদের সাহেব। আপনি মানে বাংলাদেশের মানুষের বাংলাদেশি ভাষা, কৃষ্টি কালচারের সাথে আপনি গুলিয়ে ফেলছেন। আপনি বিভ্রান্ত তৈরি করার জন্য এই কথাগুলি বলছেন। আপনার কথা যদি বিশ্বাস করতে হয়, তাহলে বাংলাদেশের ভৌগোলিক সীমানা থাকে না, বাংলাদেশের ভৌগোলিক সীমানাকে অস্বীকার করতে হয় ওবায়দুল কাদের সাহেব। আর বিএনপি বাংলায় এবং বাংলাদেশে বিশ্বাস করে। বিএনপি যে জাতীয়তাবাদের শব্দটি যেটা দিয়েছে, যার মধ্যে পূর্ণাঙ্গ জাতীয়তাবাদ পরিস্ফুট হয়, তার নাম বাংলাদেশী জাতীয়তাবাদ, যেটাকে আওয়ামী লীগও বাদ দিতে পারেনি, পাসপোর্টের মধ্যে রেখেছে। পাসপোর্টের মধ্যে ওই জিনিসটা রাখা হয়েছে। এটা এতই সত্য, এত বৈজ্ঞানিক, কিন্তু তারা ভিতরে ওই যে ওবায়দুল কাদের সাহেব বলেন না, তলে তলে আমাদের আঘাত হচ্ছে, অমুক হচ্ছে, তমুক হচ্ছে, এই তলে তলে তাদের অন্য উদ্দেশ্য আছে। এই বাংলার অস্তিত্ব, বাংলার সীমানা, বাংলার যে স্বাতন্ত্র্য, সেটাকে তারা করে দিতে চায়, ম্লান করে দিতে চায়, বিলীন করে দিতে চায়, অন্য কারোর সাথে তারা মিলিয়ে দিতে চায়। এই ধরনের গভীর দুরভিসন্ধির মধ্যে ওবায়দুল কাদের সাহেব কাজ করছে। যে আমার দুই পাশে দুজন মুক্তিযোদ্ধা, সালাম ভাই আর জয়নুল আবেদিন ফারুক, তারা কি এই দেশটাকে জন্য যে যুদ্ধ করেছে, এই যুদ্ধটি কি করেছে বাংলাদেশের স্বাধীনতা পিন্ডির কাছ থেকে ছিনিয়ে নিয়ে এসে দিল্লির কাছে দাস্তখত দেওয়ার জন্য, নাকি এই ভূখণ্ডে আমাদের যে সম্পদ, আমাদের ইতিহাস, ঐতিহ্যকে সংরক্ষণ রাখার জন্য? তারা সেই সংরক্ষণের জন্য সেই তরুণ বয়সে তারা সেদিন লড়াই করেছে। ওবায়দুল কাদের সাহেবের বক্তব্য বিভ্রান্তমূলক, ইতিহাস বিরোধী, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী, দেশের গণতন্ত্র বিরোধী। সকলকে ধন্যবাদ। পাশাপাশি আপনাদেরকে জানাই যে আমাদের একজন গুরুত্বপূর্ণ নেতা, ঢাকা কলেজের ভিপি এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, সরকারের যে নানাবিধ জুলুম নিপীড়নের যে নকশা, সেই নকশা অনুযায়ী আবারও নেওয়াজকে কারাগারে কারান্তরীণ করা হয়েছে। সাবেক কমিশনার আনোয়ার পারভেজ বাদল এবং বিএনপি নেতা সাইদ হোসেন সোহেল জামিন আবেদন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে, মীর নেওয়াজ আলী নেওয়াজ সহ। এটা একটা সুপরিকল্পিত ঘটনা। যতটা পারা যায় জাতীয়তাবাদী শক্তিকে কারাগারের মধ্যে রাখার সরকারের যে একটা বড় ধরনের নীতি প্রণয়ন করে রেখেছেন, তারই অংশ হিসাবে এই কাজ করে পার হচ্ছে। আমি এটি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে সাবেক ভিপি মীর নেওয়াজ আলী নেওয়াজ, সহযোগী বিষয়ক সম্পাদক, বিএনপি নেতা ও সাবেক কমিশনার আনোয়ার পারভেজ বাদল এবং বিএনপি নেতা সাইদ হোসেন সোহেলের জামিন আবেদন
নামঞ্জুর করে কারাগারে পাঠানোর তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাদের মিথ্যা মামলা ও সাজা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির জোর আহ্বান করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। কোয়েশ্চেন ছিল উপজেলা নির্বাচনে আজকে মনোনয়নপত্র দাখিলের শেষ হচ্ছে। আজ আপনাদের উপজেলা নির্বাচন নিয়ে অবস্থান কি আপনাদের? এটা আমরা আগেই ক্লিয়ার করেছি, সবকিছু আমরা বলেছি, আর আমার মনে হয় এই ব্যাপারে কিছু নাই, এবং ওই সিদ্ধান্তটা আমাদের বহাল আছে, এখনো আছে। কিন্তু আপনি স্থায়ী কমিটির নেতারা তো বলতেছে কোনো সিদ্ধান্ত হয়নি। কিন্তু সিদ্ধান্ত নতুন কিছু হয়নি, কিন্তু আগের সিদ্ধান্ত তো বহাল আছে, ওটা তো আর নাকচ হয়নি, সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ হচ্ছে। আপনি কে বলেছে এটা? জি, রিজভী ভাই, একটা প্রশ্ন করতে চাই। আমরা খুবই সম্প্রতি দেখেছি যে ইরান এবং ইসরায়েলের মাঝখানে যে এটা আন্তর্জাতিক প্রশ্নে আমি আর এখন যেতে চাচ্ছি না, আজকে দেশের মধ্যেই থাক। ধন্যবাদ।